চারটে না? আর ওই যেটা তোমার দুটো বাবার যেটা ডিউ আছে হ্যালো ফ্রেন্ডস, তারপর দিতে এসেছি, ফাইনালি চলে এসেছি এখানে। আর মেয়ে আর তো মেয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমার মনটা সত্যি খুব খারাপ। দেখো চুল বাঁধা হয়ে গেছে, রাতে বিছানা হয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না টেনশানে, জানো তো। ঘুমটা কেন আসছে না তোমরা জানো আমি কেন টেনশন করছি। আমার মেয়ের পড়া যেহেতু টিচার না করে দিয়েছে, ওকে যে পড়াতো মানে পড়াতো যে স্যার, সে বলেছে এখন আর পড়াতে পারবে না, যেহেতু 2 মাসের ফিস ডিউ পড়ে গেছে, তো উনি পড়াবে না। তো ওনার ফিসটা তো দিতে হবে। আর তোমরা আজকে দেখলে আমি মধুর ফাইন্যান্সে গিয়ে যে টাকা পেতো, মানে ডিউ পড়ে গেছিলো, যেহেতু ওটা সোনা বন্ধক রেখে নিয়েছি, তো ওখানে যদি না দিই মেসেজ করছে সমানে। তারপরে আমি আজকে ওখানে গিয়ে দিয়ে আসলাম, 3075 টাকা হয়েছে, দিয়ে আসলাম ওখানে। যেহেতু মাসে 1600 টাকা করে পড়ে, 1600-1700, মানে টাইম বুঝে, হয়তো 10 তারিখ বেশি হয়ে গেছে, তার জন্য এতটা নিয়েছে। কিন্তু কি করব বলো, এখন তো আমার কিছু করার নেই। ওখানে টাকাটা দিয়ে এসছি, এখন আমার হাত পুরো খালি, হাতে একটা টাকা নেই। কালকে যদি আমি সেলাইয়ের কাজে যাই, আমাকে হেঁটেই যেতে হবে, অনেকটা দূরে, 20-25 মিনিটের রাস্তা। আর তার থেকে যেটা বড় কথা, এখন আমার সেলাইয়ের কাজটা একটু কম আছে চাপ, কারণ যেহেতু পুজোও না আর পয়লা বৈশাখও না, আমাদের এক একটা সিজন আছে, পয়লা বৈশাখ আর পুজো, সেই সময় কাজের চাপটা বেশি থাকে, আর ওই জন্য কাজটা বেশি হয়। তো এখন কাজটা কম আছে, তো সেই জন্য বন্ধুরা চিন্তা করছি, টেনশন করছি। আর কি করব বলো তো, যার কষ্টের জীবন তাকে তো কিছু করার নেই। তো মন মেজাজটা সত্যি খুব খারাপ। দেখো 10টা 20 বাজে, ঘুরিতে দেখতে পাচ্ছ, দেখো দেখো 10টা 20 বাজে, কিন্তু আমার ভালো লাগছে না কিছু। মেয়েটা মন খারাপ করে পড়তে বসেছে, কিন্তু মেয়েটা যে পড়তে বসেছে ঠিকই বন্ধুরা, কিন্তু কি বলো তো, যেহেতু স্যার নেই, তো কি করে পড়বে, কি করে পড়বে, সেই একটা টেনশন হচ্ছে আমার। আমি যেহেতু এক্ষুনি কোনো টিচার দিতে পারছি না, আমি কি করে দেব। টিচার দিতে গেলে তো আমার অনেকগুলো, যে টিচারের কাছেই নতুন দেবো অ্যাডভান্স চাইবে, সেই অ্যাডভান্সটা দেওয়ার মতনও আমার এখন ক্ষমতা নেই। আর এতগুলো টাকা, এক একটা স্যারের ফিস কত জানো, 2500, 3000, 1500, 2000, জানো তো কলকাতা শহরে কত। আর আমরা যে থাকি তো কলকাতায়, এবার এখানে সব স্যারের এরকম ফিস, তারা কিন্তু তোমার বাড়ির যে অবস্থা সেটা বুঝবে না, তাদের যেটা ওটা দিতেই হবে। তো সেটা নিয়ে আমার সারাদিন, আজকে তো মধুর ফাইন্যান্সে গেছি, ওখানে যা ছিল টাকা দিয়ে এসেছি, কিছু পয়সা কালকে বাজার করেছি কিছু টাকা। তো আমার না হাতটা পুরো খালি, একটা টাকাও নেই। আবার সেলাই করব, তারপর টাকা পাবো, তারপর সামনের সপ্তাহে আবার লোন আছে 2000 টাকা, প্রত্যেক সপ্তাহে আমাকে দিতে হয়। তো সেই জন্য না মনটাও খারাপ, যে কি করব। এখন মেয়ে যদি বলে মা, ও মেয়ে আবার খাতা কিনতে হবে, মেয়ের 10টা খাতা লাগবে। তো 10টা খাতা কত নেবে, ও হয়তো 300-400 টাকা নেবে, মোটা খাতাগুলো লাগে ওর। তো খাতাগুলো এনে দিতে হবে, দেখছি কি করা যায়। তো সেই জন্য বন্ধুরা টেনশানে তো রয়েছি। আমি আর কোনো ব্লগ করতে পারিনি আজকে সারাদিন, মানে যেটুকু পেরেছি ওইটুকু ভিডিও করেছি, তোমাদের ওটাই কালকে দিয়ে দেবো সকালে। মানে যে টাইমে আমার ভিডিও যায়, দুপুরবেলা 2টোর সময়, ওই টাইমে ভিডিও তোমরা পেয়ে যাবে। কিন্তু সারাদিনের কোনো কাজটা আমি আর দেখাতে পারিনি, কারণ আমি আজকে বাড়িতে কাজ করে চলে গেছিলাম মধুর ফাইন্যান্সে, ওখানে গিয়ে টাকা টাকা দিয়ে বাড়ি এসেছি। তারপরে মনটা খারাপ, মেয়ের পড়তে পারছে না, মানে মেয়ের স্যার এখন কোথায় পাবো, সেই একটা ব্যাপার তো আছেই। তো কি করব কিছু বুঝতে পারছি না। আবার আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট ছিল, আমি এই একটা ডেট চলে গেল, আমি দেখাতে পারলাম না। আবার সামনে জানুয়ারি মাসে যেতে হবে, আমারও কিছু ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধও কিনতে হবে। তো এই সব কিছু মিলিয়ে হাতে, মানে মাথায় এত টেনশান আর এত চিন্তা, বুঝতে পারছি না যে আমি কি করব। তোমাদের সাথে বলি, একটু মনটা হালকা হয়, তাই তোমাদেরই বলি। তো ভাবছি বন্ধুরা কি করব।
মাথার মধ্যে শুধু টেনশান ঘুরছে যে কোনটা রেখে কোনটা করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ছোটোই একটা ভিডিও দিচ্ছি, আর কিছু করার নেই আমার। ভিডিও আজকে কোনো কাজের কোনো ভিডিও দিতে পারিনি। আর আজকে রান্নাও আমি তেমন কিছু করিনি, এক তরকারি ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আর আমাদের খাওয়াটা তো দেখেছো, খুবই সাধারণ আমরা খাই, কেন যেরকম বাড়ি সেরকমই খাওয়া দাওয়া, সে তো জানোই তোমরা। তো এ তো আর নতুন করে বলার সেরকম কিছু নেই। আর আমাদের খাওয়া দাওয়া তো কিছু লাগে না, একটাই শুধু আমার মেয়ের পড়া। আমাকে যদি এর জন্য 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হয় মেয়ের খাতা কেনার জন্য, আমি তাও থাকবো। কিন্তু আমার মেয়ের খাতা পেন এগুলো আমাকে কিনতে হবে। 3-4 দিন আমি বাজার করবো না, না খেয়ে থাকবো, তাও ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক, আমি যদি না খেয়ে থাকি তাহলে আমি কাজ করব কী করে? তবু না বন্ধুরা, আমি ওটা মেনে নিতে পারি, কিন্তু আমার মেয়ের পড়ার স্যারটা এইভাবে উনি হঠাৎ করে এখন করলো। সামনে এই তো জানুয়ারি মাস কয়েকদিন রয়েছে, সামনের মাস থেকেই ওদের যেখানে করে আর কি, সেখানে অনলাইনে ওদের সব স্যারেরা মানে মক টেস্ট নেবে। তো এই বছরের যে মক টেস্ট পেপারটা আছে, পেপারটা লাগবে, মক টেস্ট পেপারটা নিতে হবে। মক টেস্ট পেপারটা নিতে গেলে আমাকে জানুয়ারি মাসেই ওই 16-17 তারিখে মনে হয় টাকা দিতে হবে, অনলাইনে পাঠাতে হবে। এটা তোমার দিল্লি কোটা, ওখান থেকে মক টেস্ট পেপার আসে। তো ওই পেপারটাতে মেয়ে মক টেস্ট দেবে, তারপর ফর্ম ফিল আপ আছে। তো এগুলো মিলিয়ে অনেক টেনশানে রয়েছি। তারপর মেয়ের যদি প্রিপারেশান না হয় কি করব বুঝতে পারছি না, কি করব। যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে সিম্পাতি পাওয়ার জন্যে, না বন্ধুরা, আমি সিম্পাতিও চাইছি না, আর আমি চাই না মানে এইভাবে কাঁদবো যে তোমাদের সামনে, সেটাও না। আমার এমনিতেই কষ্ট হয়, তাই আমার চোখে জল চলে আসে। সেরকম কোনো ব্যাপার না যে আমি তোমাদের কাছে আমি চাইছিও না যে আমাকে কিছু টাকা পয়সা দাও, সেরকম কোনো ব্যাপার না। আমার যতই কষ্ট হোক আমি পরিশ্রম করব, আমি ঠিক ব্যবস্থা করব। একটা জিনিসই চাই শুধু, কি বলো তো, তোমাদের কাছে তোমাদের ভালোবাসা। তোমরা আমাকে একটু কমেন্ট করো, আর একটা করে লাইক দিও, তোমরা আমার ভিডিওটা দেখো। আর তোমাদের যদি কারোর জানা থাকে একটু শেয়ার করো, একটু ভিডিওটা শেয়ার করো বন্ধুরা, আর একটা করে লাইক দিও। এটাই চাই আমি, আর কিছু চাই না তোমাদের কাছে। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। দেখো, ভালোবাসার তো কাঙাল, ভালোবাসা তো জীবনে কারোর কাছে পাইনি, কারোর কাছেই পাইনি। না শ্বশুরবাড়িতে পেয়েছি, স্বামীর কাছে পেয়েছি, না মা বাবার কাছে পেয়েছি। ছোটোর থেকে তো জীবনটাই কষ্ট, খালি মেয়ের জন্য বেঁচে আছি। মেয়েটাকে যাতে একটু নিজের পায়ে দাঁড় করাতে চাই, যাতে আমার মতন কষ্ট আমার মেয়েটার না হয়, তার জন্যে, আর কিছু না। তো সেই জন্যই বন্ধুরা বলছি, আমার এখন গলায় না কষ্ট হয়, আমি খাদ্যও পারি না চেপে, আমার গলায় মানে কাঁদতে গেলেও আমার অসুবিধা হয়। তার কারণ আমার, আর আমি মোবাইলটা হাতে ধরে কথা বলছি কারণ রাখার একটা কিছু নেই এখানে, আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে। তো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, আর এক্ষুনি একটা ভিডিও আমি পারবো না, যে আমি এক্ষুনি যে একটা স্ট্যান্ড কিনবো সেটাও আমার এখন ক্ষমতা নেই, তো পারবো না। তো যাই হোক বন্ধুরা, এটাই তোমাদের কাছে বলার ছিল, একটু আমাকে সাপোর্ট করো, আর আমাকে একটু কমেন্ট করো। একটা দাদাভাই আমাকে কমেন্ট করে, তার নামটা আমি নিচ্ছি, দেবরাজ। তো দাদাভাই তোমাকে বলছি, তুমি তুমিই বললাম, হ্যাঁ, কেন আপনিটা আমার মনে হয় পর পর লাগে, আর যেহেতু আমি তোমাদেরকে এতটা নিজের ভাবি তাই আমি তুমিই বললাম। তো তুমি আমাকে কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ তোমার। যে মানে ধন্যবাদ দিলেও হয়তো ছোট করা হবে, আমি ওটাও বলতে চাই না। তো আমার সত্যি খুব ভালো লাগে যখন কমেন্টটা করো না, বুকটা যেন জুড়িয়ে যায় যে না, কেউ তো ভালোবাসে, মানে ভালোবাসা যেহেতু পাইনি কারোর কাছে, কষ্ট হয়। আমার বুকে ব্যথা, গলায় ব্যথা হয়েছে আজকে, কারণ এই যে গেছি ঠান্ডার মধ্যে, অটোতে হাওয়াটা লেগেছে বন্ধুরা। তো যাই হোক, আর কিছু বলবো না, একটা কথাই বলবো, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, শুধু আমার মেয়েটাকে যদি একটু পড়াতে পারি, আর কিছু না। আমার মেয়ের পড়াশোনাটার জন্যই আমার এত কষ্ট, যাতে মেয়েটাকে নিজের পায়ে একটু দাঁড় করাতে পারি, তার জন্য। তো সেটাই বলছি বন্ধুরা,
তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, আর একটা করে লাইক দিও। যারা পুরনো তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের তো জানি তোমরা লাইক দেবে, কিন্তু যারা নতুন দেখছো একটা দিও, আর একটা করে লাইক দিও। এই দিদিভাইটাকে তোমাদের ঘরের মেয়ে হিসাবে এই একটা করে লাইক। কিন্তু একটা জিনিস জানো তো বন্ধুরা, আমার যেন মনে হচ্ছে যে আমার মেয়ের জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। আমার মেয়ের জীবনটা এতটা কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি মেয়েটাকে নিয়ে। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে কিন্তু শ্বশুরবাড়িতে পড়ে আছে। তোমরা বলতে পারো বন্ধুরা, একটা 13 বছরের মেয়ে সে জীবনে কি পেয়েছে, বা তার জীবনটা তো, আমার বয়স কিন্তু বেশি না, কেন আমার মেয়েরই এখন 16 বছর পূর্ণ হয়েছে। আমার মেয়ে এইচএস দিয়ে এখন আমার মেয়ে নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে। 17 বছরে পড়েছে, 16 পূর্ণ হয়ে 17তে পড়েছে। আমার বিয়ে হয়েছে 13 বছরে। তোমরা এবার ভাবো আমার বয়স কত হতে পারে। তো আজকে একটা 13 বছরের মেয়ে, ভাবো তো, আমি নিজের শখ আহ্লাদ কোনো কিচ্ছু ভাবিনি, কিচ্ছু পাইওনি শ্বশুরবাড়িতে। যেদিন থেকে আমার মেয়েটা, আমি বলছি, আমি যখন 2 মাসের প্রেগনেন্ট তখন থেকে আমার হাজবেন্ড চলে গেছে, বুঝতে পেরেছ? তখন থেকে আমি আমার শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করে আমার মেয়েকে নিয়ে, মেয়ে তখন পেটে ছিল, আর আমার শ্বশুরবাড়ির অত্যাচার সমস্ত কাজ সব কিছু সহ্য করেছি। যখন পেটে ব্যথা আমাকে হসপিটালে ফেলে রেখে পালিয়ে আসে সব। সেই জীবনটা আমার বারবার কথাগুলো মনে পড়ে, তখন কষ্ট হয়। মেয়ে হয়েছে দেখে আমার শ্বশুরবাড়িতে আমার মেয়েটাকে আমাকে কিছু মেনে নেয়নি কোনো দিন, এখনও না, শুধু মেয়ে হয়েছে দেখে আজকে আমার মেয়েটা তো কোনো দিন এই বাড়ি ভালোবাসা পায়নি শ্বশুরবাড়িতে, আমিও না। আর আমার হাজবেন্ড, তাকে তো আমি বাদ দিয়ে দিয়েছি। সে একটার পর একটা ঘরে বউ রেখে বাইরে ফুর্তি করে বেরিয়েছে, কোনো দিন আমার কাছে আসতো না। আচ্ছা বন্ধুরা বলতে পারো আমি কি এতটাই খারাপ? এখন নাহলে আমার টেনশানে আমার শরীর খারাপ, আমার একটা এত বড় সার্জারি হয়েছে, আমার এরকম চেহারা। আমি কিন্তু এরকম দেখতে ছিলাম না, তোমরা আমার দেখতে পারো আগের ফটোগুলো। কিন্তু আমার হাজবেন্ড, তাকে তোমরা দেখেছো কি না জানি না, আমার যাদের মানে আগে যে ভিডিও আছে দেখতে পারো, যখন কিছুদিন এসেছিলো এখানে, তার তো যখন মনে হয় তখন আসে না, এরকম আর কি। তো সেরকম ব্যাপার, কিছুদিন পর পর কিন্তু আমাদের সাথে থাকে না, এসে তার দাদা বৌদির সাথে থাকে, তাদের সাথেই থাকে। আর আমি আর আমার মেয়ে আমাদের এইখানে এই যে ছোট একটা ঘর ছিল না, শুধু একটুখানি জায়গা ছিল, একটা পুকুর ডোবা দিয়েছিল, আমি সেটা রাবিশ টাবিশ ফেলে, থাকার জায়গা নেই দেখে রাবিশ ফেলে আমি একটা বেড়া দিয়ে কুঁড়ে ঘর করেছিলাম। তখন তো আমার চ্যানেল ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি, আর তখন এই ফোনও ছিল না, নাহলে আমি ভিডিও করে রেখে তোমাদেরকে সব প্রমাণ দেখাতে পারতাম। তখন থেকে বন্ধুরা আমি একটু একটু করে টাকা জমিয়ে সরকারি ঘরটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একটুখানি জায়গার মধ্যে 1.5 কাঠা জায়গা, সেখানে আমি 2টো সরকারি ঘর, এক বারান্দায় রান্না করি, আর এই পাশে টয়লেট, এইটুকু জায়গা নিয়ে আমি থাকি। তো এই সরকারি ঘর এইটুকু আমার থেকে কেড়ে নেওয়ার জন্য কতবার এখানে ওখানে জানিয়েছে, আমাদের বার করে দেওয়ার জন্য মাকে আর মেয়েকে, কিন্তু এখনও তো কিছু ভালো লোক আছে, তারা আমাদের সাপোর্ট করেছে, তাই কিছু করতে পারে না। তাই আমি শ্বশুরবাড়িতে রয়েছি আমার মেয়েকে নিয়ে। কেন বলো তো, ওরা চায় না আমরা এখানে থাকি, ওদের একটাই নজর এই জায়গাটা ওদের দিয়ে দিতে হবে। কেন দেবো? বলে কি আমার মেয়ে কোনো অধিকার নেই, মেয়ে হয়েছে না, অধিকার নেই। মেয়ের পড়াশোনা করার দরকার কি? শ্বশুরবাড়ি গিয়ে তো খুন্তি নাড়বে মেয়েকে বিয়ে দিয়ে দিতে, মেয়েকে যেমন পাবো তেমন ছেলে দেখে বিয়ে দিতে, এইরকম বলে। আমি তো মা, আমার জীবনটা তো আমি দেখেছি, এই জন্য বন্ধুরা আমি চাই না। তাই আমি চেয়েছিলাম যে আমার মেয়েটাকে একটা মানুষের মতন মানুষ করে দেখাতে চাই সবাইকে, যে একটা মেয়ে হয়ে একটা মা, সে কীভাবে, তার বাবা নেই, সে কীভাবে তার মেয়েকে কীভাবে মানুষ করছে।
এটা আমি দেখাতে চেয়েছি, কিন্তু আমি মনে হচ্ছে হেরে যাচ্ছি, আমি মনে হচ্ছে আর পাচ্ছি না। আমার মেয়ের আর আমার জীবনটা মনে হচ্ছে এবার শেষ হয়ে যাবে, আর কিছু করতে পারছি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা মনে হচ্ছে বড় হয়ে যাবে। তো আমার সন্তোষীমা আছে, এই তো 3 তারিখে, জানুয়ারি মাসে 3 তারিখে সন্তোষীমার উদযাপন আছে। তো হাতে তো সেরকম টাকা পয়সা নেই, ভাবছিও না কিছু। সন্তোষীমা যদি চায় ঠিকই যাব, ঠিকই গিয়ে পুজোটা করব। যদি সন্তোষীমা আমার কাছে চায় পুজো, তাহলে আমি নিশ্চয়ই যাব, পুজো দেবো, আর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখবে কত লোক, কত বড় উদযাপন হয়। তো সেখানে যাব, এখনও জানি না, ঠিক নেই, কেন হাত একদম খালি, যেহেতু আজকে ওখানে টাকাটা দিয়ে আসলাম। বলো তো বন্ধুরা, একটা মেয়ে, আজকে যদি আমার লোনগুলো না থাকতো, তাও আমি মেয়ের পড়াশোনাটা চালিয়ে আলু সিদ্ধ নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু আমার সপ্তাহে লোন, মাসে লোন, এতগুলো টাকা আমি কীভাবে করব? তো আমাকে একটা কিছু করতে হবে। একটা অন্য কাজের চেষ্টা করছি, যে দেখি যদি একটা কোনো কাজ পাই, আয়ার ডিউটি বা কোনো বাসা বাড়ি বলে না, রান্নার কাজ, একটা কিছু করব ভাবছি। কোনোদিন করিনি, কিন্তু ভাবছি করব মেয়েটার জন্যে। যদি কোনো টিচার দিতে পারি, কেন এখন এই টাইমে আমি টিচার কোথায় পাবো? টিচার হয়তো পেয়ে যাব, টাকা বেশি চাইবে, কিন্তু সেরকম তো টাকা নেই। তো দেখছি কি করা যায়, চেষ্টা করছি কতটা কি করতে পারি। তো বন্ধুরা, আজকে আর কিছু বললাম না। যদি ভালো লাগে, তোমাদের ঘরের মেয়ে হিসাবে, একটা দিদিভাই হিসাবে, কারোর বোন হিসাবে আমাকে একটা করে লাইক দিও, সাবস্ক্রাইব করো। যদি নতুন বন্ধু হও, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নিও। আমি তোমাদেরকে অনেক 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 আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা। ছোট যারা আছো ভাই বোন, আমার বুক ভরা ভালোবাসা নিও। যারা বড়রা আছো সবাইকে প্রণাম। সবাই ভালো থাকো, যে যেখানে আছো সবাই ভালো থাকো। আর কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে, ঠিক দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো। এখন ঠান্ডা গরম পড়ছে, ওয়েদার ভালো না। আমাদের এখানে ঠান্ডা গরম পড়ছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই পড়ছে। সবাই সাবধানে থেকো। গুড নাইট।